You are watching Step Presents Starbuzz. হোয়াট? তোমার কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর? হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি মাই বয়ফ্রেন্ড? যে আপু আপনাকে এই লুকটাই বেশি দেখি, এটা তাহলে আপনার সিগনেচার লুক। আমার যে ঠিক আছে, এটা যদি আপনারা স্ট্যাবলিশ করতে চান তাহলে ঠিক আছে, এটা আমার পছন্দের লুক। ঈদের যেমন ৮ দিন ১০ দিন ব্যাপী ঈদ আয়োজন আমরা যেটার জন্য আগে প্রস্তুতি নেই, সেই ৮ দিন ১০ দিন যাতে আমি নিজেও সেটা এনজয় করতে পারি। অনস্ক্রিন অপমান করা তো কঠিন বিষয়টা নিয়ে, আবার কে কাট করে বলবে এই যে জানি না, এই টাইপের মানুষকে ব্লক করে দিব। মেয়েদের জন্য রিজেক্ট করা ইজি, প্রপোজ করা টাফ। প্রপোজ করা টাফ, রাইট? এত ক্রিয়েটিভ মনে আমি হইনি যে আমি একটা অনেক হ্যান্ডসাম ছেলেকে কিভাবে নিজের জায়গা থেকে প্রপোজ করব। রাহুল, তুমি মনে হয় জানো তোমার আমি দূর থেকে লুকায় লুকায় দেখি। আজকে অনেক ভয় নিয়েই বলতেছি, আমার নিরাশ করবা না মনে হয়। আমি তোমার অনেক ভালোবাসি। আমি চোখে একটু কম দেখি, মানে চশমা ছাড়া। সো সেই ক্ষেত্রে আমি ইশারা, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলি যে আমাকে ইশারা দিবেন না কেউ। Okay. আমি ইশারা ক্লিয়ারলি বুঝি না। ৫ বছর কারোর সাথে কাজ করলে তাকে বিয়ে করে তার সাথে ঘর বেঁধে সংসার শুরু করে দিতে হবে? আমি ইন্ডাস্ট্রিতে ১১ বছর ধরে কাজ করছি, আমার তো আজ পর্যন্ত আমার কোনো কো আর্টিস্টের সাথে এইভাবে প্রেম হয়ে গেল না। আমি নিজের সাথে নিজে কমপ্লিট করছিলাম, বিকজ আমি যে বললাম না, তার আগে আমি জানতাম না আমি কি করব। না আসলে আমার মনে হয় যারা ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা বেশি কথা বলে। টুম্পা আপু, বুলবুল টুম্পা আপু আর আজরা আপুর উপরে, যে একটা ছেলে পিঁপড়াও তোদের আশেপাশে দিয়ে আমি হাঁটতে দিব না। আমার এইজ হচ্ছে, আমি মেয়েদেরকে এইজ জিজ্ঞেস করতে হয় না, আপনারা জানেন না। ওই দিন পানি মারলি কেন, ওই দিন পানি মারলি কেন, ঠিক আছে? নিজের ফিল্ডের কিছু করি। আমি তো আসলে Okay. ব্যবসাও করব না, আমি তো আসলে চাকরিও করছি না, তো নিজের ফিল্ড নিয়ে একটু পড়াশোনা করি, তাই ইউলেব থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম। আমাদের দেশে এমনিও একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব কম মেয়েরা করে। আমার কেন যেন মনে হতো আমি এটা করবো। আমি একটু টমবয় ছিলাম, ইন্ডাস্ট্রিতে ক্রাউন পরে এসেছিলাম, অভিনয়ে ক্রাউন পরা দেখতে চাই। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি স্টেপ প্রেজেন্ট স্টারবাজে। আপনাদের সাথে আছে আমি তমরশিত, এবং আজ আমার সাথে রয়েছে আপনাদের পছন্দের এবং পরিচিত একজন মানুষ, নাদিয়া আফরিন মিম। তার সাথে আজ অনেক প্রসঙ্গ নিয়ে কথা হবে। ওয়েলকাম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। শুরুতে লুক নিয়ে কথা বলতে চাই। সবসময় আপনাকে একটা ভিন্ন লুকে দেখা যায়, মানে এই ধরনের একটা লুক। যখনই কোনো ইন্টারভিউতে যান ম্যাক্সিমাম সময় একটা সিম্পল শাড়ি, একটা সিম্পল লুক। এটা কি সিগনেচার কোনো স্টাইল? এখন আমি সিগনেচার স্টাইল কিনা সেটা আমি বলার থেকে আপনারা বলে দিলে আমার মনে হয় ভালো। যেমন আমাকে সেদিনও একজন সাংবাদিক বলছিলেন যে আপু আপনাকে এই লুকটাই বেশি দেখি, এটা তাহলে আপনার সিগনেচার লুক। আমার যে ঠিক আছে, এটা যদি আপনারা স্ট্যাবলিশ করতে চান তাহলে ঠিক আছে, এটা আমার পছন্দের লুক। ওকে। আর কারণ হচ্ছে আমার শাড়ি পরতে খুব ভালো লাগে, আর শাড়িটা একটু ছিমছামভাবে পরতেই ভালো লাগে। Step, 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 step is I'm a stress. Shabba right, super fit. Step, 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 super hit. হ্যাঁ, আর একটু বাঙালিয়ানা লুক হলে আমার বেশি ভালো লাগে, কিন্তু সেটা অকেশনের সাথে সাথে মানে ডিফারেন্সিয়েট করা হয় যে এই অকেশনে আমি একদম বাঙালি লুকে যাব, এই অকেশনে আমি একটু ফিউশন লুকে যাব। এখন বিষয়টা হচ্ছে যে বেশি মেকআপ করা আমার পছন্দ না, বেশি অ্যাক্সেসরিজও পরা আমার খুব একটা পছন্দ না, আর মানে ওইটাই বেশি ভারী কিছুই আমার পছন্দ না। আমি একটু Okay. লাইট লুকে থাকতে পছন্দ করি, লাইট জিনিসপত্র পরতে পছন্দ করি। বলছিলেন যে আসলে একটু মানে ছিমছাম ভাবে শাড়ি পরে থাকতে ভালো লাগে আপনার, বাট এই প্রজন্মের বেশিরভাগ মেয়েকে যদি জিজ্ঞেস করা হয় তোমার পছন্দের পোশাক কি, ম্যাক্সিমামই বলবে টপস। স্বস্তি লাগে, শাড়ি পরতে কষ্ট লাগে, শাড়ি না পরতে পারলে বাঁচি। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করে শাড়ি পরতে পারলে বাঁচি এই শব্দটা কেন নিলেন? শাড়ি পরতে পারলে বাঁচি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে আমারও ওয়েস্টার্ন লুক পছন্দ, ওয়েস্টার্ন লুক পছন্দ না, ওয়েস্টার্ন কাপড় চোপড় পছন্দ। কারণ Comfortable. হ্যাঁ, কমফোর্টেবল, ইজি টু ওয়্যার, ইজি টু গেট রেডি। হ্যাঁ ঠিক আছে, একটা জিন্স পরলাম, একটা শার্ট অর লাইক একটা টপ পরলাম, একটা ফতুয়াই পরলাম, পরে জাস্ট চুলটা একটু মেসি বান করলাম অথবা ছেড়েই রাখলাম, একটা লিপস্টিক দিলাম, একটা শেডস পরলাম, গ্লাস পরলাম, যেটাই পরলাম, বের হয়ে গেলাম, হুম কোনো কিন্তু ঝামেলা নেই। হুম সেক্ষেত্রে আমার ওটাই পছন্দ। কিন্তু
আমি যখন কোনো অকেশনে যাচ্ছি, কোনো Okay. প্রোগ্রামে যাচ্ছি, যখন আমি একটু রেডি হব, যখন আমি একটু সাজবো, তখন তো একটু সময় হাতে নিয়েই করি। সো তখন আমার জন্য এটা আমি প্রেফার করি। ওকে, যে একটু সুন্দরভাবে পরিপাটিভাবে। হ্যাঁ, যাক, সেটাই। অনেক আলোচনা করব আমরা শুধু লুক নিয়ে না, কাজ নিয়েও। বর্তমানে কাজের ব্যস্ততা কেমন? কাজের ব্যস্ততা ঈদ যেহেতু গেল, ঈদের সময় আসলে অনেক ব্যস্ততা ছিল সবারই, আমার আপনার ইন্ডাস্ট্রির সবারই মোটামুটি। আর ঈদের পরে একটু রিল্যাক্স হয়ে যায় সবকিছু, একটু নতুন করে শুরু করার একটা আয়োজন শুরু হয়। তো সেক্ষেত্রে আসলে আমি চেষ্টা করি পার্সোনালি ঈদের যেমন 8 দিন 10 দিন ব্যাপী ঈদ আয়োজন আমরা যেটার জন্য আগে প্রস্তুতি নেই, সেই 8 দিন 10 দিন যাতে আমি নিজেও সেটা এনজয় করতে পারি। ওকে, সো হ্যাঁ, খুব প্রেশার না থাকলে শিডিউল তো আসলে শুধু আমার একার ইচ্ছায় হয় না, সবকিছু মিলিয়ে ঝিলিয়ে হয়। তবে আমি পার্সোনালি চেষ্টা করি 1 সপ্তাহ 10 দিন যাতে আমি একটু ফ্রি থাকতে পারি, কাজ না নিতে, হ্যাঁ, পরিবারকে একটু সময় ঘুরতে দেওয়া। পারি। আবার হচ্ছে দেখা যায় কিছু ইভেন্টসও থাকে, কিছু দাওয়াতও থাকে। সো আমার এবার একটু হচ্ছে পরিপূর্ণ। হ্যাঁ, মানে একটু পার্সোনাল কাজেই হচ্ছে ঈদের পরে ব্যস্ততাটা। তার মানে ভীষণ ব্যস্ততম একটা সময় ঈদের পরের সময়টুকুতেই যাচ্ছে। আগে কাজের প্রেশার গেছে, এখন ব্যক্তিগত জীবন নিয়ে খুব প্রেশার যাচ্ছে। আমরা অনেক গল্প করব, গল্পের ফাঁকে ফাঁকে একটু আমাদের গেম সেগমেন্ট আছে, সেটা তো চলে যাব। আমরা এখন একটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি। ওকে, দর্শক, চলে যাচ্ছে আমাদের গেম সেগমেন্ট অদ্ভুত উড়ে। অদ্ভুত উড়ে অদ্ভুত কিছু প্রশ্ন নিয়ে সাজানো হয়েছে আপনার জন্য। প্রথম অদ্ভুত প্রশ্ন: আমি সবসময় সামনে থাকি কিন্তু কেউ আমাকে কখনো দেখতে পারেন না, আমি কে? আমি সবসময় সামনে থাকি, অলওয়েজ, কিন্তু কেউ দেখতে পারে না। এখন তো মনে হচ্ছে ক্যামেরা লেন্স। না, ক্যামেরা লেন্স সবাই দেখতে পারি, যে আমি ক্যামেরা তাকে না না, বলছি। সেটা তাকালে দেখতে পারি, কিন্তু একজন অভিনেত্রীর ক্ষেত্রে কিন্তু আমি স্ক্রিনের সামনে থাকি, স্ক্রিনে ছবিটা ধারণ করা হয়েছে লেন্স নিয়ে, সেক্ষেত্রে বললাম আর কি। হ্যাঁ, তবে that's also হ্যাঁ, true. দ্যাটস অলসো ট্রু, বাট স্টিল ইউ হ্যাভ অ্যানাদার অ্যান্সার। কোনো হিন্ট? এটা এমন একটা জিনিস, এটা আমরা যতক্ষণ দেখতে পারি না ততক্ষণই এটার উত্তরটা আসলে থাকে। দেখে ফেলে এটা উত্তরটা আর থাকে না। কি ভূত নাকি? ভূত দেখা যায় আসলে? না, আমি জানি না, সেটাই বললাম, দেখে ফেললেই যেহেতু এটার এক্সিস্টেন্স আর থাকে না। এটা না খুব মজার একটা জিনিস, মানে এটা আমাদের সামনে আছে, হবে, এখনো হয়নি। ভবিষ্যৎ, এক্স্যাক্টলি, ভবিষ্যৎ। Right. মানে দেখে ফেললে তো আর হচ্ছে না। ফিউচার, রাইট। পরের অদ্ভুত প্রশ্ন: আমি যত এগোই ততই পিছনে পড়ে থাকি, আমি কে? যত সামনে যাই তত পেছনে পড়ে থাকি। এই তো আজকে তো আইকিউ নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। কে আমি? তাহলে আবারও হিন্ট দিতে হবে মনে হয়। আমি এই ধরনের ধাঁধায় খুব খারাপ। লজিক্যাল কোনো কিছু হলে আরেকটু বেটার হতো, হ্যাঁ, কোনো এটা একটু ম্যাথমেটিক্যাল কিছু হলে illogical। অনেক বেটার হতো। ওকে, দেখা যাক। ম্যাথসও আছে সামনে, বাট আচ্ছা। এটা হচ্ছে এটা এমন জিনিস, ধরুন আলোতে বোঝা যায়। ছায়া, ছায়া ছায়া। হয়েছে। পরের অদ্ভুত প্রশ্ন: আমাকে যত বেশি ভরবে আমি ততই হালকা হব, আমি কে? আমাকে যত বেশি ভরবে আমি ততই হালকা হব। ভরবে, is it sort of like gas balloon? বেলুন। বেলুন, রাইট? বেলুনে হাওয়া দিলে কিন্তু হালকা হয়ে যায়। যেতে থাকে। আমি পানি থেকে জন্মাই কিন্তু পানিতে পড়লে মরে যায়, আমি কে? পানি থেকে জন্মাই, পানিতে পড়লে মরে যায়। পানির একটা রূপ। কুয়াশা, পানির একটা রূপ এটা। আইস, আইস, Ice, বরফ, ice, কঠিন ice. রূপ তার। আমি যত বেশি শেয়ার করি ততই বাড়ি, তবু তোমার কাছে কমে না, আমি কে? মানে আমাকে যত বেশি শেয়ার করা হয় ততই বাড়ে, তবু খুশি, কমে না। হ্যাপিনেস, আনন্দ। হ্যাপিনেস শেয়ার করলে কিন্তু কমে। এটা নট লাইকলি, বাট হ্যাঁ, এটা নিয়ে কমে। তর্ক আছে। নজর। So, এটা এমন একটা জিনিস, এটা যত বেশি শেয়ার করবেন তত বাড়বে। নজর লেগেও লাভ নেই, এটা কারণ নজরে কমে না আসলে। নলেজ। এক্স্যাক্টলি। অবশ্য নলেজও কমে। কিভাবে? ধরুন আমি আপনার নলেজ দেখে অনেক হিংসে করলাম, নজর লাগালাম, আপনার তারপরে মাথায় কোনো একটা সমস্যা হলো। এত ভয়ঙ্কর ভাবে কি হয় নাকি? সেটার জন্য ব্ল্যাক ম্যাজিক করা লাগবে সাথে। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন: আমি তোমার মতোই দেখি কিন্তু আমি তুমি নয়, আমি কে? মিরর রিফ্লেকশন। এক্স্যাক্টলি। এত পারফেক্ট ইনস্ট্যান্ট কিভাবে? ওকে, পরের অদ্ভুত প্রশ্ন: একটা ট্রাক একটা সেতুর নিচ দিয়ে যেতে পারছে না কারণ 1 ইঞ্চি বেশি উঁচু। ট্রাক ছাড়াই কোনো কিছু না ভেঙে কিভাবে পার করা যায়? এটা ছোটবেলার সরল অঙ্কের মতো মনে হচ্ছে। একটা সেতুর নিচ দিয়ে একটা ট্রাক যেতে পারছে না, কেননা ট্রাকটা একটু উঁচু, 1 ইঞ্চির মতো উঁচু। তা এখন কিভাবে কোনো কিছুকে ট্রাক থেকে না ফেলে সে ট্রাকটা সেতু পার দিতে পারবে? সেতুর উপর দিয়েছে। সেতুর উপর দিয়ে তো সে যেতে পারছে না, 1 ইঞ্চি
বড় ট্রাকটা। মানে সেতুর উপরে কিছু মানে- একটা অবস্টাকেল হ্যাঁ আছে। হ্যাঁ, মানে এই হচ্ছে ট্রাক, ইটস লাইক আ টানেল। হতে পারে একটা ট্রাক। হ্যাঁ, কিছু So- না ফেলে কিভাবে যেতে পারে? হ্যাঁ, এই যে ট্রাক এখন সেম সেম হয়ে আছে, জাস্ট হুম। একটু কমলে ট্রাকটা যেতে পারবে। ওকে, ঠিক আছে। ট্রাকের আমার মনে হয় টায়ারগুলো পাংচার করে দেওয়া উচিত। দ্যাটস দ্য অ্যানসার। কিভাবে যাবে? একটু হাওয়া কমিয়ে দেওয়া। সেটাই। ওকে, হুম। পরের অদ্ভুত প্রশ্ন, এখানে একটু ম্যাথস আছে। ওকে। তুমি দুটো বাচ্চাকে একটা আপেল দিবে, হুম। তবে এমন ভাবে দিতে হবে যেন তাদের কেউ না কাঁদে। কিভাবে? দুটো বাচ্চাকে একটাই অ্যাপেল দিব যাতে কেউ না কাঁদে। ডিভাইড করে দিলে তো মানে দুই টুকরো করে দিলে তো কাঁদবে নাকি? আই ডোন্ট নো, বাচ্চারা কখন কিভাবে আমি কিভাবে জানবো? বাট অ্যানসার হচ্ছে ডিভাইড করে দেওয়া। হ্যাঁ, সেটাই দুই টুকরো করে দিব। পরের অদ্ভুত প্রশ্ন, তোমার একটা ঝুড়িতে 5টা কমলা আছে, তুমি 5জন বন্ধুকে একটা করে কমলা দিলে, ঝুড়িতে একটা কমলা থাকলো, কিভাবে? একটা ঝুড়িতে 5টা কমলা আছে, 5জন বন্ধুকে একটা করে দিলাম, তাহলে কি? তারপরেও ঝুড়িতে একটা কমলা আছে, কিভাবে? একজনকে না দিলে না, একটা ঝুড়িতে 5টা কমলা আছে, 5জন বন্ধুকে 5টা কমলা দেওয়া হলো, তারপরও ঝুড়িতে একটা কমলা আছে। তাহলে ঝুড়িতে 6টা ছিল। না, 5টাই ছিল। আই ডোন্ট নো, ইউ টেল মি দ্য আনসার। ঝুড়ি সহ একজনকে একটা কমলা দিয়ে দিয়েছি, 4জনকে হাতে হাতে দিয়েছি, আর একজনকে ও ও ওকে ওকে ফাইন। ঝুড়িতে একটা কমলা কিন্তু আছে। না, কিন্তু 5জনকে দাও। আচ্ছা ঠিক আছে, এগুলো অদ্ভুত প্রশ্ন, অদ্ভুতই হবে। ওকে, পরের অদ্ভুত প্রশ্ন, কিছু না বলেও মানুষকে কাঁদাতে পারে কে? কিছু না বলেও মানুষকে কাঁদাতে পারে কে? হুম, কিছু না বলে পেঁয়াজ। অদ্ভুত প্রশ্নের সব উত্তর আমরা পেয়ে গেছি, আর অদ্ভুত প্রশ্নতে যাব না। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি, ডায়লগ শুনবো আপনার কাছ থেকে, বাট সিচুয়েশনটা আমি আপনাকে তৈরি করে দেব। ওকে। মনে করুন কোনো ছেলে প্রচন্ড আবেগের সাথে আপনাকে প্রপোজ করেছে, কিন্তু আপনি খুব বদমেজাজি একজন মানুষ, তার প্রপোজটা অ্যাকসেপ্ট করবেনই না, উল্টো তাকে অপমান করবেন। এখন ক্যামেরায় তাকিয়ে তাকে সুন্দরভাবে অপমান করুন। অনস্ক্রিন অপমান করা তো কঠিন বিষয়টা নিয়ে, আবার কে কাট করে বলবে এই যে এরকম বিষয়টা। অফ স্ক্রিন করলে অনেক বাজেভাবে করতে পারতাম। হ্যাঁ, আমি এখন কম শর্ট টেম্পার্ড, আগে অনেক বেশি শর্ট টেম্পার্ড ছিলাম। আমরা একটু দেখি কিভাবে হতো। হোয়াট? তোমার কোনো যোগ্যতা আছে আমার পাশে দাঁড়ানোর? হাউ ডু ইউ থিঙ্ক ইউ ক্যান বি মাই বয়ফ্রেন্ড? ওকে, অনেক সুইট ভাবে বলেছে। কি এটাও সুইট ছিল? একটা মানুষকে এত অপমান করলাম যে তার কোনো যোগ্যতাই নাই। অনেকে আছে এটাকে আসলে ওইভাবে নিয়ে নিবে, মানে আমার খারাপ তাই, লাগবে না। জানি না, এই টাইপের মানুষকে ব্লক করে দিব আমি। আচ্ছা, পরের টাস্ক হচ্ছে, মনে করুন আপনি একজন সহজ সরল গ্রামের মেয়ে বা শহরের মেয়ে, যেটা বলবেন কম্পিটিশনে কেন। চলে আসছি নাকি কোনো একটার পর একটা টাস্ক, একটার পর একটা টাস্ক? এই যে অভিনয় দেখছি আপনার গিফট কাছ কি থেকে। পাবো? এগুলো পরে আচ্ছা। প্রাইজ কি পাবো আমি? আচ্ছা, একটা গিফট আছে। না না, আগে আগে বলতে হবে। গিফট একটা আছে, রেডি আছে, সারপ্রাইজ। সারপ্রাইজ। ওকে ফাইন। বাট এবারে টাস্কটা হচ্ছে, মনে করুন আপনি সহজ সরল একটা মানুষ, আপনার একটা ছেলেকে খুবই পছন্দ হয়েছে, খুবই, মানে কিন্তু ছেলেটা অনেক মডার্ন, আর আপনি একটু, গোয়া। হ্যাঁ কিভাবে বলতে চাচ্ছিল না, বাট তারপর হ্যাঁ মফস্বলের মেয়ে বা মফস্বলের একটু- মেয়ে। So, এখন তাকে আপনি প্রপোজ করবেন আপনার স্টাইলে, মানে ওই রকম স্টাইলে আর কি, খুবই হ্যান্ডসাম, খুব সুন্দর একটা ছেলেকে আপনি প্রপোজ করবেন। আমি আই ডোন্ট থিঙ্ক আমি এটা পারবো, আমাকে স্ক্রিপ্ট দিতে হবে। এত ক্রিয়েটিভ মনে আমি হয়নি যে আমি একটা অনেক হ্যান্ডসাম ছেলেকে কিভাবে নিজের জায়গা থেকে প্রপোজ করব। এরকম কোনো স্ক্রিপ্টে কি কাজ করেছি? ছেলেটা কিভাবে রিয়াক্ট করবে বা ছেলেটার সাথে আমার সম্পর্ক কিরকম, অনেক কিছু জানতে হবে সেটার জন্য। মানে আসলে। আমরা আছি যে ছেলেটাকে আপনি লুকিয়ে লুকিয়ে দেখেছেন, So, আজকে আপনি সাহস করে তাকে প্রপোজ করবেনই। আজকে আমি সাহস করে তাকে প্রপোজ করবো। এই ছেলেটার ক্যারেক্টারের নাম দিতে হবে একটা বা কিছু একটা। আচ্ছা, নাম দিলাম, কি নাম দিব? দিলাম রাহুল। রাহুল। তাহলে মনে হয় হিন্দিতে বলতে পারলে আরো ভালো হতো, তাই না? হ্যাঁ, শাহরুখ খানকে মনে করে করে তাহলে দেওয়া যেত, তাই না? হ্যাঁ, এখনো দেওয়া যায়। হ্যাঁ, আমার এক্সেন্ট কি হওয়া দরকার আসলে? একটু গ্রামে একটু গ্রামের, তাই না? কঠিন হয়ে যায় বিষয়টা তাহলে। বা শহর, মানে খুব শুদ্ধ না, মোটামুটি শুদ্ধ হতে পারে। একটু হার্ড না? একটু লজ্জা কমছে না আসলে, এখন এত হাসছি যে মেয়েদের জন্য রিজেক্ট করা ইজি, প্রপোজ করা টাফ। প্রপোজ করা টাফ, রাইট? হ্যাঁ, রাইট। আমি কাউকে প্রপোজ করেছি এভাবে না, জেনে শুনে প্রপোজ করেছি আসলে, যে আই নো দ্য অ্যান্সার উইল বি ইয়েস। ওকে, ওটা প্রসঙ্গে আসছি, আগে একটু এটাতে শেষ না, ওটা করি। পার্সোনাল। ওকে, রাহুল, তুমি মনে হয় জানো তোমার আমি দূর থেকে
লুকায় লুকায় দেখি। আজকে অনেক ভয় নিয়েই বলতেছি, আমার নিরাশ করবা না মনে হয়। আমি তোমার অনেক ভালোবাসি। আর কি? না আর কিছু না, বাট রাহুল যদি এখন ওই অ্যান্সারটা দেয় যেটা আপনি ফার্স্টে দিয়েছিলেন, নিজেকে দেখেছিস নাই? এটা তো রাহুল কি করবে আমি এখনো জানি না, রাইট? তাহলে রাহুলকে So, লাগবে। মনে করুন এখন রাহুল আপনাকে এটাই রিপ্লাই দিল যে নিজেকে তাহলে আমি দেখেছেন। দৌড় দিয়ে চলে যাব, বিশ্বাস করো। বিশ্বাস Okay. করো, আমি এখন এখান থেকে সুযোগ থাকলে আমি দৌড় দিয়ে বের হয়ে যেতাম, ক্যামেরা প্যান করে সো দেখাতো। অ্যাজ আ মডার্ন পারসন হিসেবে হুম। যদি কখনো আপনি কাউকে প্রপোজ করেন, তারপরে যদি তার অ্যান্সারটা নো হয়, তখন আপনার রিয়াকশন কি হবে? তখন আমার রিয়াকশনটা কি হবে? আই থিঙ্ক একসেপ্ট করে নিব। থাপ্পড় দিবেন না একটা? না, একদমই না, একদমই না। কারণ তখন সেই ক্ষেত্রে তো দুইজনকে একই লেভেলে ভেবেই আসলে প্রপোজটা করা হবে, রাইট? যে আমার লেভেলের কেউ বা আমি তাকে হচ্ছে ওইভাবেই চাচ্ছি। আর এত কিছু বিবেচনা না করে তো এত বেখাপ্পা কিছু হলে তো আর আমি তার দিকে আগাবো না, রাইট? বা কোনো একটা হচ্ছে ওই যে ইশারা না পেলে তো আসলে মেয়েরা হচ্ছে এত বড় স্টেপ নেয় না। এই ইশারের কথাই মনে হলো, হ্যাঁ। যখন আসলে কাজ করা হয় তখন তো সেটা অনেক মানুষ থাকে, হুম। ডিরেক্টর থাকে, প্রোডিউসার থাকে, কো আর্টিস্ট থাকে, ইশারা কি পাওয়া হয়? আমি চোখে একটু কম দেখি, মানে চশমা ছাড়া। সো সেই ক্ষেত্রে আমি ইশারা, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলি যে আমাকে ইশারা দিবেন না কেউ, Okay. আমি ইশারা ক্লিয়ারলি বুঝি না। ঠিক। হ্যাঁ, এমনি আমি দেখলেও কম বুঝি যে আসলে কি বলা হচ্ছে। আচ্ছা না, ওভার দ্য ফোন কথা বলছি, তখন সামনে থেকে কেউ কিছু একটা বলার চেষ্টা করছে যে এভাবে এটা বলো, এটা বলো, এটা বলো, তা আমি কখনোই সেটা ডিকোড করতে Okay. পারি না। মানে ব্যাপারটা এরকম, হ্যাঁ। তুমি তো বুঝোই মিডিয়ার কাজ কিভাবে হয়, আর আপনি বুঝেন না আসলে আমি কিভাবে আসলে হয়। বুঝি না, আমাকে পরিষ্কারভাবে বলেন। হ্যাঁ, ইশারা দেয়। দুষ্টু লোক, মিষ্টি লোক সব জায়গায় আছে, আর দুষ্টু লোকের মিষ্টি কথাও সব জায়গায় আছে। ভালো ইশারা, খারাপ ইশারা সব জায়গায় আছে, প্রতিটা প্রতিষ্ঠানে আছে, আমাদের ইন্ডাস্ট্রিতেও আছে। আর কেউ, এটা ছেলে হোক আর মেয়ে হোক, কেউ এটা ফেস করেনি এরকমও না। আর আমি একদমই অবুঝো না। হ্যাঁ, এরকম ইনসিডেন্ট হয়েছে, কিন্তু সেটাকে আমি আমার মতো করে হ্যান্ডেল করে নেওয়ার চেষ্টা করেছি। একদম। যে আমি পরিষ্কার কথা পছন্দ করি, সেক্ষেত্রে যদি কিছু বলার থাকে আমাকে পরিষ্কারভাবে বলেন। আর পরিষ্কারভাবে বললে তো আমি খুব সুন্দর পরিষ্কারভাবে ছোট করে ভদ্রভাবে কথা শুনিয়ে দিতেই পারি। আসলে একটু তৃপ্তি কাজ করে, মানে আমি বুঝছি যে সে কি বলছে, বাট সে পরিষ্কার করে বলছে না দেখে দেখে কথা শোনাতে পারছি না, এক্স্যাক্টলি। তৃপ্তি একটু কম কাজ করে। আমি নিজে থেকে দরকার হলে জিজ্ঞেস করে নেই যে কি বুঝাতে চাচ্ছেন বা কিছু কি বলতে চাচ্ছেন। একটু খুলে বলুন, আমি একটু হ্যাঁ, আপনাকে সেটাই, ঝেড়ে ভেঙে বলুন বিষয়টা। আমি একটু খুলে একটু গালি দিয়ে দিই। আচ্ছা, কোনো কিছু হলে একটা দোষ হয় যে জুটি বেঁধে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে তাদের প্রেম থাকে, বা এরকম নজির আমরা হয়তো সোশ্যাল মিডিয়াতে শুনে থাকি, বা হয়তো খুব খুব রিসেন্ট একটা ঘটনা এরকম একটা আভাস আমরা পেয়েছিলাম। আসলে কি যখন কোনো নায়ক নায়িকা জুটি বেঁধে কাজ করে তখন তাদের ভিতরে প্রেমের ব্যাপারটা চলে আসে? নট নেসেসারিলি, নট নেসেসারিলি। এটা আসলে ব্যক্তিগত বিষয়। একটা অফিসে আমার একটা টিম মেম্বার থাকতেই পারে, ঠিক আছে, একদম পার্টনারের মতো, যে একটা কাজ আমাদের দুজনেরই মিলে করতে হয়। হবে। সেখানে তো আমাদেরও তো সেটে হচ্ছে পুরো একটা 40 জনের 30 জনের টিম থাকেই মিনিমাম। তো সেখানেও হচ্ছে দুইজন যাদের হচ্ছে একসাথে বেশি কাজটা করতে হয়। তো সেই ক্ষেত্রে কি আমি 5 বছর কারোর সাথে কাজ করলে তাকে বিয়ে করে তার সাথে ঘর বেঁধে সংসার শুরু করে দিতে হবে? নট নেসেসারিলি, রাইট? সেটাই বললাম, নট নেসেসারিলি। খুব সুন্দর প্রফেশনাল, ফ্রেন্ডলি অ্যান্ড প্রফেশনাল সম্পর্কও থাকতে পারে। এখন আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, মিডিয়াতে আপনার ফ্রেন্ড কে কে? আমি বলছি, মিডিয়াতে আমার ফ্রেন্ড না, আমার সাথে ফ্রেন্ডলি অনেক মানুষের সাথে সম্পর্ক আছে, ফ্রেন্ডও আছে। আজকে যদি আমি তোমার সাথে আর 2 ঘন্টা আড্ডা দিই, তাহলে কিন্তু আমি বলতেই পারি যে আমরা বন্ধু। একদম। কিন্তু সেটা কিন্তু বাসায় যাওয়ার পরে আমরা দুজনই ব্যস্ততার কারণে একটু অন্যদিকে আমরা চলে যাব, হয়তো আবার কখনো দেখা হলে, বা হয়তো কোনো একটা সোশ্যাল মিডিয়ার পোস্টে হাই হ্যালো হলো, একটা টেক্সট করলাম, কিন্তু তার মানে কিন্তু এটাই না আমার জীবন মরণ, আমার সব কিছু হচ্ছে একদম না। আমার শুধুমাত্র আমার এই টিমের সাথেই, বা আমি যার সাথে কাজ করছি, এটা কাজ, অন্য কিছু কিন্তু না, কাজ। হ্যাঁ, কাজ শেষ করার পরে বাকিটা তাদের ব্যক্তিগত ব্যাপার। একদম। এখন যদি এরকমই হতো তাহলে তো ডিরেক্টরের সাথে আর্টিস্টের প্রেম হয়ে যেত, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সাথে ডিরেক্টরের প্রেম হয়ে যেত, হ্যাঁ, মানে সবার সাথে সবার প্রেম হয়ে যেত, তাই না? বিষয়টা এরকম না, বিষয়টা ব্যক্তিগত চয়েস। যেমন আমার মনে হয় দর্শক অনেকেই এই প্রশ্নের
উত্তরে অনেকটাই ক্লিয়ার হবে। দর্শকদের একটা খুব বড় প্রশ্ন থাকে যে মিডিয়াতে যারা কাজ করে, যারা অভিনয় করছে, তাদের ব্যাপারটাই হয়তো এরকম, এরা সবাই সবার সাথে প্রেম করে, বা ইন্ডাস্ট্রির একটা রুলস, অলিখিত রুলস যে প্রেম করতে হবে সেটার মধ্যে। বাট আসলে এটা এই জেনারেশনের মানুষেরা পছন্দ করে না, যারা করছে সেটা একান্তই তাদের ব্যক্তিগত বিষয়। এই জেনারেশনের মানুষ Step, 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 step is I'm a stress. Shabba right, super fit. Step, 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 super hit. না আরেকটা বিষয়, মানে এটা এইভাবে যদি জেনারেলাইজ করে বলে তাহলে বাকিদের জন্য দুঃখজনক। যেমন আমি আমার অবস্থানে থেকে এসব ঘাটাঘাটি বা মানুষের এসব কমেন্ট দেখলে তখন আমার নিজের মনে হয় মাঝে মাঝে যে আমি মাঝখান থেকে বলি, কিন্তু বলতেও পারি না কারণ অনেকে এরকম করছে। আমি ইন্ডাস্ট্রিতে 11 বছর ধরে কাজ করছি, আমার তো আজ পর্যন্ত আমার কোনো কো আর্টিস্টের সাথে এইভাবে প্রেম হয়ে গেল না। কারো ব্যক্তিগত সম্পর্ক আলাদাভাবে থাকতেই পারে, কিন্তু সেটা এমন না যে কাজ করছি দেখেই থাকবে, তাই না? আমার তো মনে হয় ব্যক্তিগত সম্পর্ক থাকলে উল্টা একসাথে কাজ করা কঠিন হয়ে যায়, একদম ঠিক, তাই না? মানে ব্যাপারটা এরকম হয়েছে কাজের জন্য প্রেম, খুবই শুনতে খারাপ লাগে হ্যাঁ, কিন্তু বিষয়টা অন্যরকমই লাগে। যাক, আমরা আর এই কাজ প্রেমের ব্যাপারে না থাকি, একটু অন্য প্রসঙ্গে যাই। মিডিয়াতে প্রথম পা রাখাটা হয়েছিল কিভাবে? লাক্স চ্যানেলের সুপারস্টার দিয়ে, যেটা সবাই জানে, হ্যাঁ, সেই সেটাই। সময়ের অভিজ্ঞতা জানবো। সেই সময় অভিজ্ঞতা তো আসলে অনেক এক্সাইটমেন্ট দিয়ে ভরা, অনেক নার্ভাসনেস, অনেক কিছু। সেই সময় আসলে শুরুটা এরকম ছিল না যে শুরুতে আমি জানতাম আমি কি করতে যাচ্ছি বা আমি ভবিষ্যতে যে এই ক্যারিয়ারটাই চুজ করব বা এই পথে হাঁটবো। শুরুটা ছিল অনেকটা, শুরুর গল্পটা অনেকবারই বলেছি, কিন্তু তারপর একটু ছোট করে বলি যে না অনেক বলা বছর হয়ে গল্পগুলো। গেছে। না বলা গল্পগুলো আসলে শুনবো। না বলা গল্পগুলোর সাথে তো আসলে শুরুর অভিজ্ঞতা বা শুরুতে কেমন লাগতো সেটা কিভাবে বলবো। যাই হোক, যেভাবেই হোক শুরু করেছি। এখন এখানে যদি ছোট করে বলি, না বলা গল্পটা হচ্ছে, কখনো হয়তো এটা বলা হয়নি, এটা একটা কম্পিটিশন ছিল, বিউটি পেজেন্ট, বিউটি কম্পিটিশন বা যেটাই বলি ট্যালেন্ট রিলেটেড। সেখানে কিন্তু অনেকেই আমাকে পার্সোনালি যারা চিনে তারা বলে আমি তো কম্পিটিশন পছন্দ করি না, তাহলে আমি কম্পিটিশনে কী করছিলাম। হ্যাঁ, আমার কথা, আমি আসলে আরেকজন কন্টেস্টেন্টের সাথে কম্পিট করছিলাম না, আমি নিজের সাথে নিজে কম্পিট করছিলাম। বিকজ আমি যে বললাম না, তার আগে আমি জানতাম না আমি কি করব বা আমি আসলেও কি এটা চাই কি না। এটা খুবই একটা অন্যরকম ঘটনার মাধ্যমে হচ্ছে আমি নিজেও রেজিস্ট্রেশন করে নিই, ডাক পড়ে গেছে, চলে গেছি, যে কি দেখি একটু, এভাবে শুরু হওয়া। সো তারপরে না, আমার কাছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা এরকম যে আমি কে ভালো করছে কে খারাপ করছে এটা নিয়ে গসিপ করা বা এটা নিয়ে ওয়ারিড ফিল করা বা স্টেজে ওঠার আগে আমার নার্ভাস লাগা, আমার এগুলো কখনো কাজ করেনি। সুন্দরী প্রতিযোগিতা একটা কিন্তু, এই কিন্তু নিয়ে সবাই কথা বলে, আসলে কি কোনো কিন্তু আছে? না, আসলে আমার মনে হয় যারা ওই পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা বেশি কথা বলে। সবাই তো সুন্দরী প্রতিযোগিতায় যায়নি, তাই না? আপনি কি গিয়েছেন? হ্যাঁ, তাহলে আপনি বলেন। এটা আসলে আমার কাছে মনে হয় যে এই কিন্তুটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের উপর, তৎকালীন মানুষদের উপর। সেটাই। এখন আমি তো তাহলে এই যে অর্ধেক উত্তর আপনি দিয়ে দিলেন, যে আমি তাহলে কিভাবে বলবো সবগুলো কিভাবে হচ্ছে। আমরা ইন্ডাস্ট্রির মানুষ, আমরা হয়তো কিছুটা জানি কিছুটা জানি না। এখন যেটার কিছু অংশ জানি কিছু অংশ জানি না, সেটা নিয়ে কথা বলার অধিকার আমার নেই, আমি সেটা নিয়ে কথা বলা পছন্দ করি না। আমি আমার অংশটা পুরোপুরি জানি। আমি একটা কম্পিটিশনের একদম শুরু থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গিয়েছি, কারণ শেষ মুকুটটা নিজে পড়েছি। সো ফুল জিনিসটা আমি এক্সপিরিয়েন্স করেছি। তো সেখানে আসলে বিষয়টা এরকম ছিল যে আমাদের মানে সব কিছু গ্রুমিংয়ে অ্যান্ড সব কিছু এভরিথিং রেসপন্সিবিলিটিস ছিল টুম্পা আপু, বুলবুল টুম্পা আপু আর আজরা আপুর উপরে। আজরা আপু সবসময় আমাদের সাথে থাকতেন না, টুম্পা আপু আমাদের হোটেলেই থাকতেন, কারণ আসলে কোঅর্ডিনেট করার জন্য অ্যান্ড এভরিথিং সব কিছুর জন্যই আপু ছিলেন। তো আপু সেক্ষেত্রে একটা কথা বলতো যে একটা ছেলে পিঁপড়াও তোদের আশেপাশে দিয়ে আমি হাঁটতে দিব না। তো এটা শুনে আমরা খুব হাসতাম, কারণ আমাদের ওখানে হোটেলের 2টো ফ্লোর একদম এক্সেস মানে লিমিটেড করা ছিল। সেখানে হচ্ছে ফ্লোরে 2জন করে আপু ছিল গার্ড হিসাবে, তদারকি করে আর কি সবকিছু ঠিকঠাক আছে নাকি, তারা একদম গার্ডে মারামারি হচ্ছে কিনা, চুলাচুলি হচ্ছে কিনা, নট নেসেসারিলি সব মেয়েরা রুমে আছে নাকি ঠিকঠাক মতো,
কেউ কারো রুমে যাওয়া আসা করছে না, তো কারণ হচ্ছে একটা সার্টেন টাইমের পরে বা কোনো টাইমে আসলে কেউ কারো রুমে যাওয়া অ্যালাউড ছিল না। Okay. তো সেক্ষেত্রে তো আমাদের আশেপাশে যারা ছিল, হয়তো কখনো শুটে গেলে গাড়ির ড্রাইভারটা হচ্ছে পুরুষ ছিল, কিন্তু আমাদের এরকমই ছিল। ইনফ্যাক্ট লাক্স চ্যানেল আই সুপারস্টার, তো লাক্স ইউনিলিভারের চ্যানেল আই হচ্ছে চ্যানেল আই। সো এইখানে তো অবশ্যই ছেলে মেয়ে, এখন ছেলে মেয়ে থাকাটাই বড় বিষয় না, বড় হচ্ছে যে Mindset. আমাদেরকে কিভাবে রাখা হয়েছে, আমাদেরকে খুব আগলে রাখা হয়েছিল, অ্যাজ ইফ আমি বাসায় আছি। আমার মা যেমন আমাকে কখনোই কলেজ পর্যন্ত কখনোই কোথাও একা ছাড়েনি, কলেজের পরেই সেখানে যাওয়া। আমার কাছে বিষয়টা ওরকমই লেগেছে যে আমরা কখনোই কোথাও একা যাচ্ছি না, কোথাও একা হচ্ছি না। যাক, আমরা অনেক আলোচনা করছি, এবার একটা গেম সেগমেন্টে যাব। আবার এটা একটা মজার গেম। আলাদা গিফট। আচ্ছা ঠিক আছে। ও ওকে, সো ব্যাড। যাক, দর্শক চলে যাচ্ছে আমাদের পরবর্তী গেম সেগমেন্ট জনতা জানতে চায়। এটা আসলে গেম কপ এবং আপনার প্রসঙ্গে মানুষের বেশি জানাশোনার আগ্রহ থেকে সাজানো হয়েছে। যেভাবে ধরতে হবে, একটা করে স্টিকার তুলতে হবে, প্রশ্নটা পড়ে উত্তর দিতে হবে। ওকে ফাইন। এটা আসলে গেম না, এত গিফট দিব না। আচ্ছা ঠিক আছে। আপু, হ্যাঁ ঠিক আছে। এটা কি আসলে গুগল প্রিন্ট করা হয়েছে? এক্স্যাক্টলি, ঠিক আছে, ওকে ফাইন। ফার্স্ট ওয়ানই খুলছি। সবগুলোই তো খুলতে হবে? সবগুলোই খুলতে হবে। মডেলিং। মডেলিং, ওকে ফাইন। তার মানে গুগলে আমার নামটা সার্চ করলে সাজেশনস কি কি আছে, মানে রেগুলার সার্চ যেটা করা হয় বেশিরভাগ Okay, fine. সার্চ দিয়ে। হ্যাঁ, এখন এটা নিয়ে আমি কি বলবো, যখন সার্চ করা হয়েছে এখানে নিচে এসেছে কি অ্যাক্ট্রেস অ্যান্ড মডেল। হ্যাঁ, মডেলিং আমার খুব একটা পছন্দ না। আমি হচ্ছে কখনো এটাতে ফোকাস করিনি। আমার বিষয়টা ছিল আমি একজন আর্টিস্ট, আমি অভিনয় করি, আমার একটা চরিত্রকে পোর্ট্রে করতে খুব ভালো লাগে, ওটার মধ্যে ইনভলভ হয়ে ওটা নিয়ে বাঁচতে, মানে ওই চরিত্রটা আমি যখন হই তখন আমি খুব এনজয় করি। সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, আজকে এরকম একটা কাজ করব, কালকে ওরকম একটা ক্যারেক্টারে করব। বাট মডেলিং বিষয়টা হচ্ছে যে যখন হচ্ছে একটা ফটোশ্যুট হয় বা যখন একটা এমনি র্যাম্প ওয়াক হয়, র্যাম্প ওয়াক ইজ ফান, বাট ফটোশ্যুটের সময় মনে হয় কি আমি মনে হয় দেওয়াল হয়ে গেলাম, আমি মনে হয় একটা প্রপ হয়ে গেলাম, আমি মনে হয় পাথর হয়ে যাচ্ছি, কারণ আমাকে একটা পোজ দিয়েই থাকতে হচ্ছে। মানে আই ডোন্ট ফিল লাইক হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি হচ্ছে, আমার কাছে Okay. কাজটাকে কাজ মনে মানে হয় না। চঞ্চলতা আছে এরকম কাজ আপনার হ্যাঁ পছন্দ? হ্যাঁ, স্পন্টিনিটি আমার খুব পছন্দ। Okay. মডেলেও অনেক স্পন্টিনিয়াস হয়, আমার মধ্যে ওই ট্যালেন্টটা একটু কম। ওকে, চলে যাই পরের প্রশ্নে। দেখি আর কি জানতে চায় জনতারা। এইজ। আমার এইজ, ও নাইস। আমার এইজ হচ্ছে, আমি মেয়েদেরকে এইজ জিজ্ঞেস করতে হয় না, আপনারা জানেন না, এটা অনেক ভুল ধারণা। অবশ্যই Okay. বলতে সমস্যা নেই, আই এম 28 ইয়ার্স ওল্ড। ওকে, ওকে ফাইন। পরেরটাই চলে যাই আমরা। নাটক, একটা পছন্দের নাটকের নাম। একটা পছন্দের নাটকের নাম বলবো, একটা পছন্দের নাটক হচ্ছে প্রেম ভালোবাসা ইত্যাদি। নাটকটার পরিচালনা করেছেন শিহাব শাহিন ভাই। নাটকটা পছন্দের হওয়ার কারণ হচ্ছে নাটকটার মানে সব কিছু মিলে আউটপুট যেরকম এসেছে, আর আমি যত কিছু শিখতে পেরেছি এরকম একজন সিনিয়র ডিরেক্টরের কাছ থেকে, প্রথম তার সাথে ওই কাজটা দিয়ে শুরু হয় আমার কাছে সব কিছু অনেক ফুলফিলিং ছিল। আর ওইটার হচ্ছে কিছু জিনিস খুব ভাইরালও হয়েছিল, খুব পপুলার হয়েছিল। তখন ফেসবুক এত ভাইরাল হওয়ার যুগ ছিল না, এটা আরও প্রায় 8 বছর 9 বছর আগের কথা। কিন্তু তারপর আমি যেখানে যেতাম সেখানে নাটকের একটা ডায়লগ বলবো না, র্যাপ মতো ছিল, ওই দিন পানি মারলি কেন, ওই দিন পানি মারলি কেন। ঠিক আছে, আমি এখনো মনে আছে, আমি একদিন ফেরি থেকে পড়ে যাচ্ছিলাম, কারণ পিছন থেকে হঠাৎ একজন এসে বলছে দিন পানি মারলি কেন, আমি চমকে গিয়ে পড়ে যাচ্ছিলাম যে কিরে ভাই কি হলো। ওকে, সুইট মেমরি। হ্যাঁ, পরের okay, প্রশ্ন। ঠিক আছে। ভাইরাল। আমি ভাইরাল হয়েছি কিনা কখনো, সেটা তো আসলে নাটকের মাঝখানে তো হওয়াই যায়, তবে আমার মনে হয় না এটা এর জন্য একটু নিচের দিকে, কারণ মানুষ খোঁজার চেষ্টা করে কিন্তু খুব একটা পায় না মনে হয়। ঠিক নাইস আছে। অবজারভেশন। ওকে, চলে যায় পরের প্রশ্ন, যেটা জনতারা জানতে চায়। ওকে ঠিক আছে। নাদিয়া আফরিন মিম বয়ফ্রেন্ড, এটা কি কারেন্ট বয়ফ্রেন্ড কি সেটা জানতে চায়? এগুলো তো বলা যায় না, এগুলো বিয়ের পরে বলবো। ওকে, ঠিক আছে। চলে যাই পরের প্রশ্নে। দেখি কি জনতা। এডুকেশন। নাদিয়া আফরিন মিম এডুকেশন, আমি হচ্ছে ইউল্যাব থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়েছি। অনেক জায়গায় অনেকে ভুল লেখালেখি করে যে আমি স্টুডেন্টসে ইংলিশে পড়াশোনা করেছি। আমি স্টুডেন্ট ছিলাম, কিন্তু একটা সেমিস্টার পর যেহেতু আসলে আমার বাসা মিরপুর, তো অনেক দূরে হয়ে যায়, সো সেই কারণে ওদিকে আর কন্টিনিউ করতে পারিনি। তারপর এআইইউবিতেও ভর্তি হয়েছিলাম, বিবিএ করেছি। বিবিএ
তারপরে বিবিএ করার পর মনে হলো যে আসলে নিজের ফিল্ডের কিছু করি। আমি তো আসলে Okay. ব্যবসাও করব না, আমি তো আসলে চাকরিও করছি না, তো নিজের ফিল্ড নিয়ে একটু পড়াশোনা করি, তাই ইউলেব থেকে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম করা। ওকে, চলে যাই পরবর্তী প্রশ্ন, যেটা জনতারা জানতে চায়। কোন আহ, ডিস্ট্রিক্ট? আমি ঢাকার মেয়ে। এটা নিয়েও এটা খুব ভালো প্রশ্ন, কারণ কি এখানে উইকিপিডিয়াতে কোনো এক জার্নালিস্টের কারণে যখন আমি লাক্স চ্যানেলের সুপারস্টার হই একদম শুরুতে, তখন একজন নিজের মনে করে আমাকে ময়মনসিংহের মেয়ে হচ্ছে লিখেছিল, মানে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে না, নিজের মনে করে। হ্যাঁ, তার মনে হয়েছিল, অথবা জানি না তার লোকাল বানানোর জন্য নাকি হোয়াট এভার। তো তারপর থেকে আমার কাছে কাজও আসে মাঝে মাঝে যে আপু ময়মনসিংহের ল্যাঙ্গুয়েজে একটা কাজ, তো সেটা হচ্ছে মানে আমাদের ক্লায়েন্ট আপনাকে প্রেফার করছে যেহেতু আপনি ময়মনসিংহের মেয়ে। আমি বলছি, না না, ময়মনসিংহের ময়মনসিংহ না। না, আমার কাজ মিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ঢাকার। এবার চলে যাই পরবর্তী জিজ্ঞাসা, আমার টিকটক, আমার কোনো টিকটক অ্যাকাউন্ট নেই। আমাকে হচ্ছে, আমি টিকটকের কন্টেন্টে কাজ করেছি যেগুলো প্রফেশনালি করা হয়েছে। বিকাশ থেকে একটা লম্বা সিরিজ করা হয় প্রতি বছর, মানে প্রতি বছর বলতে এই নিয়ে 3rd টাইম করা হলো। সেই ক্ষেত্রে টিকটকে আমাকে দর্শকরা পাবেন, যেহেতু আমার কাজই আসলে কাজ করা, নিজে নিজে নিজের সবকিছু কোনো করা। অ্যাকাউন্ট নেই। নিজের কোনো অ্যাকাউন্ট নেই, তবে হ্যাঁ আমি কাজের তাগিদেই একটা অ্যাকাউন্ট খুলেছি, সেটা এখনো অ্যাক্টিভ করা হয়নি। ওকে, পরবর্তী প্রশ্ন জনতারা যা জানতে চায়। নাদিয়া আফরিন মিম ডান্স। Dance. আমি প্রফেশনালি খুব বেশি ট্রেন্ড না, তবে হ্যাঁ বেসিক কিছু ডান্স ফর্মের বেসিক জানি, যেমন সালসার জানি, কিছু একটু বলরুমের জানি। ও মাই গড, আর কিছু Contemporary- লাগবে না এত কিছু জানার না, পর। এগুলো সবই আমার গ্রুমিং এর মধ্যে হয়েছিল। ওকে, এই যে লাক্স কেন এত এক্সাইটিং ছিল, কারণ সবকিছু একটু একটু করে লেসন দেওয়ার চেষ্টা করা হয়েছিল আমাদেরকে, তারপর যে যেটা পারসিউ করে। সো আমি হচ্ছে আমার কাছে একা একা খুব বেশি ফ্রি হ্যান্ড ডান্সিং আমি পারি না, আমার ইচ্ছা আছে আরো শিখবো। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা দেখব এবার। Height. আমার হাইট 5'5". ডেফিনেটলি দ্যাটস ওয়াই শি লাক্স। না, নট নেসেসারলি অ্যাগেইন, কারণ হচ্ছে 5'2" থেকে আই থিঙ্ক অ্যাপ্লাই করা যায়। সো বাকিরা হচ্ছে আশাহত হবেন না, 5'2" হাইট হলেও পারবেন পার্টিসিপেট করতে। লাস্ট ওয়ান, নাদিয়া আফরিন মিম ফ্যামিলি। আমার ফ্যামিলিতে হচ্ছে আমি মেজো, আমার বাবা মা আছে, আমার বড় বোন আছে, তারপরে আমি, তারপর আমার ছোট বোন আছে। ওকে, তা শেষ। জনতারা যা যা জানতে চায় তারা তো জেনে গেছে। এখন আপনার কণ্ঠে একটা গান শুনি, আমি গান গাই না। একটু শুনলে তো কিছু আজকে হবে তো না। যতবার চা খেয়েছি তাতেই বোঝা উচিত যে আজকে কথা বলতে একটু কষ্ট হচ্ছে। গুনগুন করলে কিচ্ছু হবে না। আমি গান গাই না, তবে হ্যাঁ যদি আপনি গান তাহলে আপনার সাথে গলা মেলাতে না পারি। থাক, শুধু শুধু আমাকে বিপদে ফেলার কোনো দরকার নেই। যদি আপনি অভিনয়ে না আসতেন তাহলে কি করতেন? ইচ্ছা ছিল পাইলট হওয়ার। ও, বিমান উড়াতেন। এখন সেই ইচ্ছাটা আর নেই। না, এখন সেই ইচ্ছাটা আপাতত আর নেই, কারণ সেটার জন্য যখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি তখন থেকেই অন্য একটা পড়াশোনা করা লাগতো। আর একটা ইচ্ছা ছিল পাইলট হওয়ার, ইচ্ছাটা আসলে এটা সেকেন্ডারি ইচ্ছা, মানে এটা একটু বড় ইচ্ছা, যেগুলো আছে না ড্রিম টাইপের ইচ্ছা। কিন্তু প্র্যাকটিক্যাল ইচ্ছা যেটা ছিল সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়বো। হ্যাঁ, আমাদের দেশে এমনিও একটু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং খুব কম মেয়েরা করে, আমার কেন যেন মনে হতো আমি এটা করবো। আমি একটু টমবয় ছিলাম। ওকে, তো আমি যখন হচ্ছে ক্লাস 8-এই পড়ি, তখনও তো সায়েন্স আর্টস কমার্স ভাগ হয়নি, কিন্তু তখনই আমার খালাতো ভাই দাদা আমাকে হচ্ছে এটা সেটা অনেক কিছু দেখিয়ে দিত, অনেক কিছু পড়াতো, অনেক কিছু জানতাম, মেশিন লার্নিং হ্যান ত্যান এগুলো। বাবা, হ্যাঁ, তখন হচ্ছে এগুলোর আগ্রহ খুব বেশি ছিল। তো কলেজে এইচএসসির পরে যদি হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করা না হতো তাহলে হয়তো আমি ইঞ্জিনিয়ারই হতাম। বাহ, সুন্দর। এবার আমরা আরেকটা সেগমেন্টে চলে যাব। ওকে, দর্শক, চলে যাচ্ছে এই পর্যায়ে একটা মজার গেম সেগমেন্ট। এটা কিন্তু খুব চমৎকার একটা গেম সেগমেন্ট আপনার জন্য অপেক্ষা করছে। তো ফার্স্টে এই ঝুড়িটা আমি আপনাকে দিতে চাই। ওকে। এখন এই বলে যতগুলো বল আছে এখানে ঢেলে ফেলুন, না একদম উবুর করে ঢেলে দিতে পারেন, এত কালারফুল সব বলস। এবার আমি আমাকে দিয়ে কাজ করানো হচ্ছে। ডেফিনেটলি টেবিলে একটা ড্রপ করে বলগুলো বলে ভিতরে ফেলতে ফেলতে হবে হবে। আর প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে এগুলো একটু সরিয়ে ফেললে ভালো হয় না? যেভাবে আপনার মনে হবে বলগুলো বলের ভেতর ঢুকবে। সো 1 2 3 স্টার্ট। মডেলিং না অভিনয়? অভিনয়। রোমান্টিক না কমেডি চরিত্র?
রোমান্টিক। টিভি নাটক না ওটিটি? অভিনয়। টিভি নাটক না ওটিটি? অভিনয় বললাম তো। ওকে। ক্যামেরার সামনে প্রথম দিনের অনুভূতি। ক্যামেরার সামনে প্রথম দিনের অনুভূতি। অনেক নার্ভাস ছিলাম, অনেক এক্সাইটেড ছিলাম। গ্ল্যামার না গ্রেশেড চরিত্র? কিসের চরিত্র? গ্রেশেড। গ্রেশেড। সকালে শুটিং না রাতের শুটিং? সকালে। লাইভ শো না রেকর্ডেড প্রোগ্রাম? একটা হয়েছে। লাইভ শো। সোশ্যাল মিডিয়ায় বন্ধু না চাপ? বন্ধু না চাপ। 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 ওকে। স্বপ্নের সহশিল্পী? স্বপ্নের সহশিল্পী নোবেল ভাই। 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চান? ইন্ডাস্ট্রিতে ক্রাউন পরে এসেছিলাম, অভিনয়ে ক্রাউন পরা দেখতে চাই। শোবিজের শুরুর দিনগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল? শুরুর দিকে চ্যালেঞ্জ হচ্ছে নিজেকে প্রমাণ করার। ব্যাচেলর পয়েন্টে কাজের অভিজ্ঞতা কেমন? খুব ভালো। ব্যক্তিগত জীবনের কঠিন সময়গুলো কিভাবে সামলাচ্ছেন? আমাকে আবার দেওয়া যায় না, একটা? একটা। বাট আমি মজা পাচ্ছিলাম খুব। আহারে, শেষ প্রশ্ন যেটা ছিল, ব্যক্তিগত জীবনের কঠিন সময়গুলো কিভাবে সামলান? সময় দিয়ে। আমি সময় দিয়ে কাজ করতে পছন্দ করি, ঝামেলা হলে বিশেষ করে। সো এই হচ্ছে আপনার, হ্যাঁ, এমনিও কোনো প্রাইজ মানে নেই। আপনি যে কিছুতেই মুকুট পান না কেন, খেলাধুলায় পাবেন না, এটা শিওর। খেলাধুলায় আমার একটাই প্রাইজ ও আছে। আছে, তাহলে আছে। তো কথাই নেই। হ্যাঁ, কিন্তু এইসব খেলাধুলা হ্যাঁ আমি এমনি করে মজা পাচ্ছিলাম কেমন যেন। অবশ্য ভালো হয়েছে, অনেক কালারফুল হয়ে গেছে এখন হ্যাঁ, আমাদের সেটটা। সেটাই। যাক, আমরা একদম আয়োজনের শেষ প্রান্তে আছি। এই শেষ প্রান্তে একটা শেষ প্রশ্ন করতে চাই। জি। যখন অভিনয় করছেন বা আমরা যদি সেই কম্পিটিশনের দিনগুলোর কথা বলি, যদি আমরা কম্পিটিশন থেকে শুরু করি, একটা দীর্ঘ সময় হিল পড়তে হতো, বিভিন্ন আউটফিটসের সাথে হাঁটতে হতো, র্যাম্প ওয়াক করতে হতো, মডেলিংও সেম, অভিনয়ের ক্ষেত্রেও সেম, বা আজকে এই যে প্রিটিভাবে সাজার জন্য হিল পড়তে হয়। ব্যাক পেইন হয়, পা ব্যথা করে? আমার তো মনে হয় আমার যে নিজের যে হিলটা, এটা হচ্ছে কিছুক্ষণ দাঁড়ালেই ব্যথা করে অনেক বেশি। এটা অভ্যস্ততার অভাবও বলতে পারবো না, আই ডোন্ট নো কেন, মানে আমার পছন্দ না মেবি, এই কারণে সাইকোলজিক্যালি আরও আমার কষ্ট হয়। আর হিল পরার বিষয়টা মাশাল্লাহ হাইট নিয়ে খুবই স্যাটিসফাইড আমি। আমার 5'5" ইজ নট আ ব্যাড হাইট, আই থিঙ্ক। আমাদের দেশে এভারেজ উপরেই বলা চলে। আমি কখনোই হিল পরতাম না। হিল পরাটা আমার খুব একটা পছন্দ না পার্সোনালি। কিন্তু ওই যে যেটা বললেন যে কম্পিটিশনে তখন থাকাকালীন তখন প্রতিদিন র্যাপ করতে হতো, প্রতিদিন সকালবেলা উঠে হিল পরে হাঁটতে হতো, মানে যেটা আমাদেরকে শেখানো হতো তখন। আর তারপর যেটা হয়েছিল সব জায়গায় কেন যেন হিল পরা একটা বিষয়, কি হিল অভ্যস্ততার বিষয় একদম। একটা পর্যায়ে এসে মানুষের কিছুদিন যদি সে চেষ্টা করে তখন আর ব্যথা করে না, তখন কষ্ট হয় না। আমি তো বলি আমি হিল পরে দৌড়াতেও পারি। বা এই যে পায়ের কমফোর্টের কথা যখন আমরা মাথায় রাখি, তখন কিন্তু সেটা হিল হোক, সেমি হিল হোক, বক্স হিল হোক, যে ধরনের হিলই হোক বা ফ্ল্যাট হোক, কমফোর্টেবল জুতোর কথা চিন্তা করি। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশেও একটি ব্র্যান্ড আছে স্টেপ, যেটা খুব সুন্দর সুন্দর ডিজাইনের জুতো তৈরি করে থাকে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য। কখনো কি স্টেপের কোনো প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে? স্টেপের স্যান্ডেল ইউজ করেছি। আমার একটা প্রবলেম আছে, আমি একটু বড় করেই বলি, সেটা হচ্ছে যে আমি সেটে যাওয়ার সময় অনেক জুতো নিয়ে যাই। ওকে। হ্যাঁ, কারণ আমার 10টা আউটফিট পরতে হলে 10টার সাথে কমপক্ষে মনে হয় যে 5টা 6টা 7টা লাগতেই পারে। তো জুতো নিতে নিতে যেটা হয়, আমি যে ঘরে পরা নর্মাল যে স্লিপারটা বা স্যান্ডেলটা যেটাই হোক সেটা নিয়ে যেতে ভুলে যাই। এখন না, আগে বেশ হতো। আমার মনে হয় আমি স্টেপের 4-5টা ওই যে 2 ফিতার যে ফ্ল্যাট স্যান্ডেল, যেগুলো খুব কমফোর্টেবল, মানে পরে থাকলে মনে হয় যে তেমন কিছু, কোনো পায়ের কোনো কষ্ট না। তো সেগুলো আমি টানা এরকম কিনে গেছি, যে সেটে গিয়েছি ভুলে গেছি যে হ্যাঁ ঠিক আছে ড্রাইভার সাহেব আপনি একটু যান, যে আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে আসেন। আপু কি স্যান্ডেল আনবো? স্টেপ থেকে একটা স্যান্ডেল নিয়ে আসেন। ইভেন স্টেপ কিন্তু এখন বিভিন্ন ডিজাইনের শুজ নিয়ে আসছে, কালার্স এর নিয়ে আসছে, হিলস এর মধ্যে অনেক অপশনস নিয়ে এসেছে। সো যেহেতু আপনি এই গেমটাই ভালো করেননি, তাই আপনাকে আগের গেমের জন্য একটু উপহার দিতে চাই। সো Step, 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 step is our stress. Shabba like super fit. Step, 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 super hit. স্টেপের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, এবং একই সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য। আমাদের দর্শক যারা আছে তাদের কিছু বলতে চান? দর্শক, আপনারা সবসময় আমাদের সাপোর্ট করে এসেছেন,
সেই জন্যই আজকে আমরা এখানে। কিন্তু তারপরও আমি যেটা বর্তমান পরিস্থিতি থেকে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে না বুঝে কোনো মানুষকে ভালো মন্দ বলা সেটা ঠিক না। সেটা আশা করব আপনারা নিজেদের বিবেক বিবেচনা দিয়ে বিচার করে তারপরে একটা মন্তব্য করবেন, বা কাকে অ্যাপ্রিসিয়েট করব, কাকে নিয়ে ক্রিটিসিজম করব, সেটা একটু নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করে করবেন, আর সবসময় আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে আসার জন্য এবং আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকে স্টেপ প্রেজেন্ট স্টারবাস। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।